গল্প শুনিতে চান তো শুনুন তবে। সেবার পূজার 2-1 দিন আগে আমি সিমলা হইতে ফিরিতেছিলাম। আমি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। কার্যবপ দেশে নানান স্থানে গতিবিধি। যে লাইফটির জন্য গিয়াছিলাম তাহা লইতে পারি নাই, অন্য আর একজন তাহা বাগাইয়া লইয়াছে। সুতরাং মন খারাপ। ট্রেনের যে কামরাতে উঠিলাম তাহাতে দেখি অপরূপ সুন্দরী, একজন নয় 3-3টি মহিলা বসিয়া। এরূপ সুন্দরী আমি কখনো দেখি নাই। চোখ ঝলসাইয়া গেল। সঙ্গে একজন যুবকও আছেন, তিনিও কন্দর্পকান্তি। আমার এই মেদবহুল কৃষ্ণবপু লইয়া ইহাদের নিকট বসিতে লজ্জা করিতে লাগিল, কিন্তু বসিলাম। খানিকক্ষণ চুপচাপ। তারপর যুবকটিকে সম্বোধন করিয়া সসংকোচে জিজ্ঞাসা করিলাম, কতদূর যাবেন? তিনি দেখিলাম একটি সিনেমা সাপ্তাহিকে নিবদ্ধ দৃষ্টি। একটি অভিনেত্রীর অর্ধনগ্ন চিত্র তাহাকে মুগ্ধ করিয়াছে। ফের বলিলাম, মশাই, কতদূর যাবেন? চকিত হইয়া যুবকটি বলিল, কিছু বলছেন? না, বিশেষ কিছু নয়, এই কতদূর যাবেন তাই জিজ্ঞাসা করছি আর কি। বঙ্গদেশে। বলিলাম, আমিও তো সেইখানেই যাচ্ছি, চলুন একসঙ্গেই যাওয়া যাবে বেশ। যুবকটি দেখিলাম আবার সাপ্তাহিকে মন দিয়াছেন। সাপ্তাহিকটিতে আমাদের কোম্পানির একটি বিজ্ঞাপন বাহির হইয়াছে দেখিলাম। যুবকটির চিত্ত সেই দিকে আকর্ষণ করিবার আশায় কহিলাম, এই বিজ্ঞাপনটা না আমাদের কোম্পানির, দেখুন বোনাস। আর অর্ধনগ্ন অভিনেত্রীর দিকে দৃষ্টি স্থির রাখিয়া যুবকটি বলিলেন, ওসব বুঝি না। তার মানে? আপনি ইনশিওর তো? বলিলাম, তো বুঝি না, যা বুঝি তাই দেখছি বলিয়াই আবার সেই চিত্রের দিকে চাহিলেন। আমি বিষ্ণুচরণ বর্মা, ছাড়িবার পাত্র নহি। বলিলাম, আপনার মতন রসিক লোক জীবন বীমা বোঝে না, এটা কিন্তু বিশ্বাস করা শক্ত। মাসে সামান্য কিছু অর্থ ব্যয় করে যদি জীবনটাকে। বাধা দিয়ে যুবকটি কহিলেন, অনর্থক অর্থের কথা পেড়ে আমাকে বিব্রত করবেন না। বৈষয়িক কিছু আলোচনা করতে চান তো মায়ের সঙ্গে করুন। সহাস্য নমস্কারে তাহার জননীকে সম্বোধন করিলাম, আপনার ছেলে তো এ বিষয়ে আলোচনা করতেই চায় না। আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত যে জীবন বীমা জিনিসটা সকলের পক্ষেই অবশ্যই কর্তব্য। মহিলাটি সমস্ত মুখে স্নিগ্ধ হাসির আভা ছড়াইয়া বলিলেন, আমিও কিন্তু ও বিষয়ে বিশেষ কিছুই জানি না। আপনার অসুবিধা না হয়তো একটু বিশদ করেই বলুন। নিশ্চয় নিশ্চয় বলিয়া শুরু করিলাম এবং আমাদের সম্বোধন মন্ত্রগুলো অনর্গল সপর্বে আওড়াইয়া গেলাম। কিন্তু আশ্চর্য, মহিলাটির মনে রেখাপাত পর্যন্ত করিল না। অন্য 2টি মহিলাও আমার বক্তৃতা মন দিয়াই শুনিলেন, কিন্তু তাহাদেরও কোনো উৎসাহ দেখিলাম না। একটু থামিয়া বলিলাম, আশা করি আমার সব কথাগুলো স্পষ্ট করে বোঝাতে পারছি। প্রথমা মহিলাটি বলিলেন, আদ্যপ্রান্ত সব বুঝেছি, কিন্তু আমার দরকার হবে না জীবন বীমার। আপনার না হয় না হতে পারে, কিন্তু আপনার পুত্রের, আপনার স্বামীর। আমার স্বামী মৃত্যুঞ্জয়, সুতরাং তার জীবন বীমার প্রয়োজন কই? এমন সময় বাঙ্কের ওপর হইতে সশণ্ড মুণ্ড বাহির করিয়া গুরুগম্ভীর কণ্ঠে গণেশ কহিলেন, তোমরা কিন্তু বড় গোলমাল করছো মা। এই 4 দিন কি আর নিদ্রা হবে? যা শব্দ দূষণ, একটু ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও। চক্ষু বিস্ফারিত করিয়া দেখিলাম, এ কি? ভ্রম বুঝিতে পারিলাম। জগৎ জননী দুর্গা চলিয়াছেন বঙ্গদেশে।
সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। ষষ্ঠাঙ্গ প্রতিপাদ করিয়া পদধূলি লইলাম, বলিলাম, অবোধ আমি, ক্ষমা চাই। শঙ্করী হাসিয়া বলিলেন, কোনো দোষ তো করো নাই বৎস, ফর্ম বাহির করো, বঙ্গদেশে পুজোটা ইনশিওর করে রাখি। যা রাজনৈতিক দলাদলি, তোমার বক্তৃতায় আমি মুগ্ধ হইয়াছি।